হ্যালো মানুষ, কানাডায় শিশু কিশোরদের কী ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে এ নিয়ে আমরা আজকে কথা বলবো। আর কথা বলার জন্য রয়েছে বরাবরের মতো জনাব মোস্তফা আকন্দ। মোস্তফা একজন সমাজকর্মী এবং লেখক। মোস্তফা ভাই, আপনাকে স্বাগত আমাদের হ্যালো মানুষ অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও আমাকে ইনভাইট করার জন্য এই বিষয়ে কথা বলার। মূলত আমাদের আজকে যে আলোচনার বিষয় বললাম যে কিভাবে শিশু কিশোরদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেটি আমরা আসলে বোঝার চেষ্টা করব, এবং কিভাবে সেটি পরবর্তীতে আমরা কীভাবে সেটিকে অ্যাড্রেস করতে হবে কিংবা সেটিকে কাটিয়ে তোলা যায় সে নিয়ে কথা বলবো। তো মোস্তফা ভাই যদি প্রথমেই দর্শকদের সঙ্গে ভাগ করে নেন, যে আপনার কাজের অভিজ্ঞতায় কর্মসূত্রে আপনি তো দেখেছেন অনেক সময় শিশু কিশোরদের বিভিন্ন ধরনের সামাজিক কিংবা বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে তাদের পড়তে হয়, কিংবা নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে, অনেক ধরনের স্বাস্থ্য বিষয়ক নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। কী কী ধরনের ঝুঁকি আপনি দেখেছেন কানাডায় রয়েছে? বিশেষ করে শিশু এবং কিশোরদের, এবং আমি যদি স্পেসিফিক্যালি বলি যে কিশোরীদের কিন্তু নিরাপত্তা ঝুঁকি কানাডাতে কিন্তু আমি বলবো যে চরম। হ্যাঁ, এবং এখানে ইন্ডিজিনিয়াস যে কিশোরী, আমাদের ক্যানাডিয়ান আদিবাসী যারা, তারা কিন্তু প্রচুর কিশোরী মিসিং হয়ে যায়, তাদের কোনো ট্রেসই পাওয়া যায় না আসলে তারা কোথায়। এবং এটা খুব অ্যালার্মিং। এবং ওখানে একটা কথা বলা হয় যে এটা কাইন্ড অফ আপনার জাতি নিধনের একটা ব্যাপার থাকে। কিন্তু যা আদিবাসীদের ছাড়াও আমাদের যে আমরা অন্যান্য কমিউনিটির যারা আছি, তাদের অনেক বাচ্চা, হ্যাঁ, বিশেষ করে কিশোরীরা মিসিং হয়ে যায়, বিশেষ করে 15 থেকে 21 বছর বয়সের। এরা কোথায় যায়, কি মানে এরা যেরকম ধরেন এদেরকে অনেকেই খুঁজে পাওয়া যায় না। এখন খুঁজে পাওয়া যায় না, এটার কারণ হলো যে তারা হয়তো ট্রাফিকারদের হাতে পড়ে। ট্রাফিকারদের হাতে পড়ে মানে এরা পাচার হয়ে শিকার যায়। হয়। হ্যাঁ, পাচারের শিকার হয়। আপনি হয়তো বলবেন যে নর্থ আমেরিকাতে আবার কিসের পাচার? নর্থ আমেরিকাতেও কিন্তু প্রচুর কিশোরীরা পাচার হয়। এবং এরকম পাচার এরিয়া যেটা, সেটা হলো যে অন্য দেশে চলে যায়, আমেরিকা পার হয়ে মেক্সিকো বা সাউথ আমেরিকাতেও অনেক সময় চলে যায়। এবং তাদেরকে অনেক সময় সেল করে দেওয়া হয় বিভিন্ন প্রস্টিটিউশনে, অথবা কানাডার ভিতরেই অথবা আমেরিকার ভিতরেই প্রস্টিটিউশনে বিভিন্নভাবে যাতে তাদেরকে ক্যাপটিভ করে এই ধরনের কাজে লাগানো হয় আর কি। তো এটা এই কিশোরীদের সেফটিনেসটা খুব সিরিয়াস, কিন্তু কিশোররাও হারায়, অনেক সময় কিশোররাও হারায়। এবং এগুলো হারানোর মূল যেটা, যে মানে যে কারণে হয় সেটা হচ্ছে যে এদেরকে কিন্তু মানে টার্গেট করে হচ্ছে অনলাইনে টার্গেট করে। বিশেষ করে এই ধরনের বয়সী যারা, তারা অনলাইনে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। এবং ওইখান থেকেই আপনার যারা কালফিট, তারা কিন্তু ওইখান থেকেই তাদেরকে মানে নেটের মধ্যে আনার চেষ্টা করে আর কি। বুঝতে পারছেন? আর এছাড়া স্বাস্থ্য ঝুঁকি বলে অন্য অন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে, কিংবা দুর্ঘটনার ঝুঁকি রাস্তায় কিংবা কিংবা স্কুলে কলেজে কোথাও তা আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে এই বয়সের যারা, তাদের নিরাপত্তার আরেকটা কনসার্ন হচ্ছে যে বুলিং। হ্যাঁ, স্কুলে প্রচুর পরিমাণে বুলিং হয়। এবং এই বুলিং ধরেন একই কমিউনিটির ভিতরেও যেরকম বুলিং হয়, তারপরে হচ্ছে যে এক কমিউনিটির বাচ্চারা আর এক কমিউনিটির বাচ্চাদেরকে বুলিং করে। আবার এখানে ধরেন যারা বিশেষ করে ইমিগ্রেন্ট বাচ্চাদেরকেও কিন্তু স্কুলে প্রচুর পরিমাণে বুলিংয়ের শিকার হয়। এবং এখানে যারা ক্যানেডিয়ান অথবা আমেরিকান বাই বর্ন, তারা কিন্তু আবার ইমিগ্রেন্টদেরকে ওইভাবে মানে করে না। তো স্কুলে এরকম তারা বুলিংয়ের শিকার হয়। এবং এই বুলিংয়ের যখন শিকার হয়, তখন এটা ফিজিক্যাল ক্ষতি ওই মুহূর্তে হয় না, কিন্তু ধীরে ধীরে হয়। এবং এটা যদি প্যারেন্টসরা যদি লক্ষ্য না করে এবং এটা যদি অ্যাড্রেস না করে, অনেকে কিন্তু আত্মঘাতীও হয়, অনেকে সুইসাইড করে, দিনের পর দিন ডিপ্রেশনের মধ্যে তারা ভুগতে থাকে। তো কাজে স্কুলের বুলিংটাও কিন্তু, আবার অনলাইনেও অনেকে বুলিংয়ের শিকার হয়। যেমন ধরেন আপনি, অনেকের আছে যে বডি শেমিংয়ের একটা ব্যাপার থাকে। যেমন অনেকে আছে যারা মানে কি বলবো, তাদের স্বাস্থ্য একটু বেশি, তাদের ওয়েট বেশি আছে, তাদেরকে বডি শেমিং করা হয়। তারপরে আপনার কালার যারা পিপুল অফ কালার, তারাও কিন্তু নানান রকমের শিকার হয়।
আপনার রেসিজমের শিকার হয়। তো এইভাবে বিভিন্নভাবে বুলিং করা হয়। তো এই কাজেই আপনি একটা ভালো স্কুলে দিয়েছেন এবং স্কুলে দেওয়ার পরে আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারেন না যে আপনার ছেলে অথবা মেয়ে তারা সেফ আছে। তাদের সাথে আসলে কমিউনিকেশন করা, যাই হোক এটার মানে এখান থেকে কীভাবে বেরোনো যায় সেটা হয়তো পরে আলাপ করব, কিন্তু এটা একটা ব্যাপার। আর একটা জিনিস হয় সেটা হলো যে এই 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 বয়সের বাচ্চারা কিন্তু একটু বেশি, এরা কিন্তু এদের ভিতরে কিন্তু এক ধরনের কি বলবো আপনার ধরেন উপর থেকে লাফ দিল, হ্যাঁ, মানে এক ধরনের হিরোইজম এদের ভিতরে কিন্তু কাজ করে। হ্যাঁ, গাড়ি যদি আপনি চালাতে দেন, গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে পারে। 2-3 জন বন্ধু বান্ধব একসাথে ওঠানোর পরে দেখা যায় এরা রেসিংয়ে যায়, গাড়ি রেসিংয়ে গিয়ে নিজেদেরকে কিন্তু আনসেফ করে ফেলে। যার ফলে আপনার এই বয়সের বাচ্চাদের আপনি যখন গাড়ির ড্রাইভিং লাইসেন্স পায়, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু দেখা যায় যে প্রিমিয়াম অনেক হাই করে দেয়, কারণ দে আর মোর লাইকলি টু প্র্যাকটিস আনসেফ ড্রাইভিং। বুঝতে পারছেন? তো এভাবেও কিন্তু তারা আবার ধরেন লাফালাফি খেলাধুলার ভিতরে, আবার স্কুলে ধরেন হয়তো সাইক্লিং করতেছে বা অন্য জায়গায় সাইক্লিং করতেছে, আনসেফ সাইক্লিং করতে গিয়েও কিন্তু অনেক সময় তাদের লাইফটাকে রিস্কের মধ্যে ফেলে। তো এগুলো এই বয়সের যারা, তাদের জন্য রিস্কি। আর কিশোরীদের ক্ষেত্রে আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে অনেক সময় তাদের আনসেফ আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ওরা কিন্তু অনেক সময় ইনভলভ হইতে পারে। হ্যাঁ, যদি স্কুল থেকে এগুলো শেখানো হয় যে তোমরা যদি কখনো কোনো কারণে এটা যদি করেই ফেলো, তাহলে সেটা যাতে সেফ সেক্স করে, এর জন্য ধরেন বিভিন্ন ধরনের মানে কি বলবো প্রোটেক্টিভ জিনিস ইউজ করা। তো সেই ক্ষেত্রে অনেক সময় এই বয়সী বাচ্চারা ঠিক মতো ডিসিশন নিতে পারে না। তো তারা যাতে রাইট ডিসিশন নিতে পারে সে ব্যাপারেও কিন্তু হেল্প করা, নইলে কিন্তু তারা সবসময় একটা আনসেফ অবস্থার মধ্যে থাকতে পারে। ধন্যবাদ। তো এইগুলোই মোটা দাগে আসলে সেফটি ইস্যুস ফর দ্য ধন্যবাদ মোস্তফা ভাই। এখন অভিভাবকদের জায়গা থেকে চিন্তা করলে কিংবা কিংবা রাষ্ট্রের জায়গা থেকে চিন্তা করলে এগুলো নিশ্চয়ই কোনো একটা সমাধান তো নিশ্চয়ই আছে, কোনো না কোনো পদক্ষেপ তো গ্রহণ করতে হবে। তো অভিভাবকরা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে মনে হয়? এরপর আমরা আসবো রাষ্ট্র কিংবা পলিসি লেভেল থেকে স্থানীয় সরকার কী ধরনের উদ্যোগ নিতে পারে কিংবা নিচ্ছে। হ্যাঁ, এটা আপনার বাচ্চারা বা আমাদের বাচ্চারা সেফ আছে, মানে তারা সেফ কিনা, এই জন্য যেটা করতে হয় যে আমাদের 24/7 বাচ্চার সাথে কানেক্টিভিটিটা রাখা। হ্যাঁ, বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে, তাদেরকে কন্ট্রোল করা না, বাট সবসময় একটা বিষয়, বাচ্চাদের বিষয়ে একটু সচেতন থাকা। সে কি টাইমলি স্কুলে পৌঁছলো কি না, বা স্কুল থেকে আসার পরে তাকে জিজ্ঞাসা করা হাউ হি অর শি ডুইং, হ্যাঁ, অ্যাটলিস্ট জিজ্ঞাসা করা। এবং এরপরে সে ঘরের ভিতরে যখন বসে থাকে, সে তখন তার যে নর্মাল যে লাইফ, সেইটা একটু অবজার্ভ করা যে এখানে কোনো ব্যত্যয় ঘটেছে কি না। হ্যাঁ, যেমন ধরেন অনেকে আছে যে হয়তো ডিপ্রেসড আছে, চুপচাপ থাকতেছে, খাচ্ছে না, অথবা ঘুমাচ্ছে না, অথবা বন্ধুবান্ধবের সাথে কমিউনিকেশন কমে গেছে, তখন আমাদেরকে তখন একটু খোঁজ খবর নেওয়া, তাদের সাথে ফ্রেন্ডলি কনভারসেশন করা, জাস্ট টু ফাইন্ড আউট যে হোয়াটস গোয়িং অন। হ্যাঁ, কারণ তাদের ভিতরে এক ধরনের সেফটি কনসার্ন থাকতে পারে, যেটা হয়তো কারোর সাথে তারা শেয়ার করতে চাচ্ছে না বা পারতেছে না। তো যখন আপনি এটা জানতে পারবেন, তার সাথে যখন ফ্রেন্ডলি মিশতে পারবেন, তখন আপনি হয়তো আইডেন্টিফাই করতে পারবেন যে ইজ দেয়ার এনিথিং গোয়িং থ্রু হিজ অর হার মাইন্ড অর ইন হার লাইফ। তো এভাবে আসলে আইডেন্টিফাই করার পরে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন যে ধরেন সে বুলিংয়ের শিকার হচ্ছে স্কুলে, তখন আপনি স্কুলের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, বা সেই স্কুলে যেতে চাচ্ছে না, স্কুলে যাওয়ায় তার কোনো মোটিভেশন নাই, তখন কিন্তু এটা একটা সিগন্যাল, একটা রেড ফ্ল্যাগ যে সে হয়তো বুলিংয়ের শিকার হচ্ছে, যার ফলে সেই স্কুলের দিকে সে যেতে চাচ্ছে না। কারণ এখানে তো স্কুলে তো ওই রকম করে চাপ দেওয়া হয় না যে কেন তুমি এটা করলা না, অ্যাসাইনমেন্ট করলা না, পড়াশোনা করলা না, এটা কিন্তু এখানে দেয়া হয় না নর্থ আমেরিকাতে। তো তারপরেও যখন একটা বাচ্চা বা একটা কিশোর বা কিশোরী যখন স্কুলে যাচ্ছে না,
তখন কিন্তু এইটা আমাদেরকে একটু অ্যাজিউম করা দরকার যে সামথিং গোয়িং অন। তখন স্কুলের সাথে যোগাযোগ করা, স্কুলের শিক্ষকদের সাথে যোগাযোগ করা, তখন আইডেন্টিফাই করা যেতে পারে, বা তার সাথে প্রথমে তার সাথে কথা বলা। হ্যাঁ, অনেক বাচ্চা আছে বলতে চায় না। হ্যাঁ, তো সে যাতে বলে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করা। হ্যাঁ, তারপরে সেইখান থেকে আপনি যদি প্রফেশনাল সাপোর্ট লাগে, বিভিন্ন ধরনের প্রফেশনাল সাপোর্ট আছে, সেটা আবার অনেকে আছে যে গ্যাং কালচারের সাথে অনেকে জড়ে যায়। হ্যাঁ, বিশেষ করে ছেলেরা। তো গ্যাং কালচারের সাথে যদি মানে সেখানে যদি ইনভলভ হয়ে যায়, তাহলে সেটা তো একটা ডেঞ্জারাস বিষয়। হ্যাঁ, সেখানে পুলিশের হেল্প নেওয়া। হ্যাঁ, পুলিশ হেল্প করে কিন্তু এখানে। তো অনেকে আসছে যে আমরা পুলিশ দেখে ভয় পাই, কারণ আমাদের ওই লিগেসিটা ওই রকম যে পুলিশের কাছে গেলে বোধহয় প্রবলেমটা আরও জটিল হবে। কিন্তু এখানে কিন্তু তা না। এখানে কিন্তু পুলিশের কাছে গেলে কিন্তু আরও বরং সমাধানটা আর বেরিয়ে আসে। ধন্যবাদ। পারিবারিকভাবে এইগুলো মানে প্রাইমারিলি এই ইনিশিয়েটিভগুলো নেওয়া যেতে পারে। ধন্যবাদ মুস্তফা ভাই। আপনি কি দর্শকদের সঙ্গে এটাও ভাগ করবেন যে অভিভাবকদের এই সমস্ত দায়িত্বমূলক কিংবা দায়িত্ব সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি আহ, রাষ্ট্র কিংবা সরকার থেকেও কিংবা স্থানীয় সরকার কিংবা পলিসি মেকিং লেভেলে কোনো অথরিটি কি কোনো উদ্যোগ নিচ্ছে কিংবা কী ধরনের উদ্যোগ রয়েছে এই বিষয়ে? এখন ধরেন সিটি কর্পোরেশন থেকে বা স্কুল বোর্ড থেকে নানান ধরনের ক্যাম্পেইন করা হয়। বিশেষ করে আপনার বুলিংয়ের জন্য নানান ধরনের অনলাইন ক্যাম্পেইন, স্কুলে ক্যাম্পেইন করে। অনেকে আছে যে এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ক্যাম্পেইন করে। তো সেখান থেকেও বাচ্চারা সচেতন হয়। হ্যাঁ, তাছাড়া আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যারা আনসেফ সেক্স করতে চায় তাদের জন্য স্কুলে ব্যবস্থা থাকে, কিন্তু সেক্সুয়াল এডুকেশন এগুলো তো থাকেই। এরপরে ধরেন পুলিশও কিন্তু কনসার্ন থাকে, যে সমস্ত টার্গেটেড স্কুল যেখানে এই ধরনের ঘটনা ঘটে এবং তাদের কাছে তো রিপোর্ট যায়, তখন মানে পুলিশের দিক থেকেও আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকেও এক ধরনের কনসার্ন থাকে, তাদের দিকে নজর থাকে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ড্রাগ আর একটা ব্যাপার, যেটা আমি বলতে ভুলে গেছি, যে ড্রাগ কিন্তু একটা সিরিয়াস কনসার্ন এখানে, সেফটি ইস্যু। তো এবং ড্রাগ স্কুলের মধ্যে বিক্রিও হয়। হ্যাঁ, ড্রাগ ডিলারও আছে কিন্তু স্কুলে, বিশেষ করে হাই স্কুলে, গ্রেড 11-12-এ ড্রাগ বিক্রি হয় বা ব্যাগের ভিতরে করে নিয়ে যায়। তো এটা যদি কেউ আইডেন্টিফাই করে বা করতে পারে, তাহলে পুলিশকে সেটা জানানো। হ্যাঁ, এবং আপনার বাচ্চা বা আমাদের বাচ্চারা ওই ধরনের ড্রাগ ডিলারের সাথে বা ড্রাগ কিনছে কিনা, কারোর সাথে খাচ্ছে কিনা, সেটা আমরা কিন্তু একটু খোঁজ খবর নিলেই, একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারি। তো এটার জন্য আমার ধরেন আপনার পুলিশ ডিপার্টমেন্ট কনসার্ন এবং প্রভিন্সও কিন্তু কনসার্ন, এবং আপনার সিটি কর্পোরেশন এইটার ব্যাপারে নানান রকমের প্রজেক্ট নন প্রফিট অর্গানাইজেশনকে দিচ্ছে, যাতে এই মানে ইউথরা যাতে এই ড্রাগ থেকে দূরে থাকতে পারে। তো সরকারি পর্যায়ে অনেক কাজ আছে, প্রোগ্রাম আছে। তারপরেও থ্রু এনজিওস বা নট ফর প্রফিট অর্গানাইজেশনস, জি জি সরকার নিজে অথবা কোনো বেসরকারি সংস্থার মাধ্যমে কাজ করছে। রাইট। ধন্যবাদ মুস্তফা ভাই, আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দর্শকদের সমৃদ্ধ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা আজকে শুনলেন যে শিশু কিশোরদের কী ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে কানাডায়। আমরা ঠিক একইভাবে তরুণদের কিংবা প্রাপ্তবয়স্কদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আরেকটি আলোচনা করব এবং সিনিয়র সিটিজেনদের নিরাপত্তা ঝুঁকি কী সেটি নিয়েও একটি আলোচনা করব। সবাই শুনবেন আশা করি। ততক্ষণ পর্যন্ত